রাজনীতিতে ন্যারেটিভ সেট করা সবচেয়ে জরুরি ব্যাপার, অন্তত আজকের দিনে। ন্যারেটিভ অর্থাৎ সাবজেক্ট তৈরি করা, এমন একটা বিষয়বস্তু বাজারে নিয়ে আসা যেটা নিয়ে সকলে হইচই করতে থাকবে। আমরা একটু পেছন দিকে ফিরে দেখব, তারপর বর্তমান দেখব এবং এই ন্যারেটিভের ভবিষ্যৎও দেখব আজকের এনকে ডিজিটালের এক্স ফ্যাক্টর অনুষ্ঠানে। নমস্কার, আদাব। আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখতে শুরু করেছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর। আজকের এক্স ফ্যাক্টর রাজনীতিতে ন্যারেটিভ। এই ন্যারেটিভ সেট করাটা খুব জরুরি ব্যাপার রাজনীতিতে। এটা মোটামুটি একটা আবহমান কাল ধরেই চলছে। আপনাদের বলি কয়েকটা স্লোগানের কথা। লাঙল যার জমিদার। যখন ভূমি সংস্কার হচ্ছিল বা হওয়ার মুহূর্তে, তখন বামফ্রন্টের এটা স্লোগান ছিল, লাঙল যার জমিদার। অর্থাৎ জোরদার জমিদারদের থেকে জমি কেড়ে নিয়ে সেখানকার যারা লাঙল অর্থাৎ যারা চাষি, প্রকৃত চাষি, ভাগ চাষি, তাদের কাছে জমি বিলিয়ে দেওয়া। এটা বামফ্রন্ট সরকারের একটা স্লোগান ছিল এবং ব্যাপক সাফল্য এনে দিয়েছিল বামফ্রন্টকে। মানে এর থেকে বড় সাফল্য বামফ্রন্ট সরকারের আর কিছু নেই 34 বছরে। তারপরে একদম শেষের দিকে বুদ্ধদেব বাবু যখন মুখ্যমন্ত্রী, তখন একটা স্লোগান তোলা হলো, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। অর্থাৎ কৃষিকে ভিত্তি করে শিল্পের দিকে এগিয়ে যাওয়ার একটা উত্তরণ বা অবতরণ যাই বলুন না কেন, সেদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করলো বামফ্রন্ট। যারা চিরকাল শিল্প সংস্থাগুলোর বিরোধিতা করে এসছে, যারা শিল্পপতিদের পুঁজিবাদী বলে অভিহিত করে এসছে, তারা পুঁজিপতি, এবং পুঁজিপতি মানেই একটা অন্য শ্রেণীর জাত, শোষক জাত, এরকম একটা প্রমাণ করে এসছে, তারা হঠাৎ করে বলল কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ। এখানে পাল্টা একটা কথা উঠে এলো যে জমি আমরা জোর করে কেড়ে নিতে দেব না। কে বললেন? মমতা বন্দ্যোপাধ্যায়। দুটো ন্যারেটিভ তৈরি হলো। একদল চাইলো শিল্প গড়তে হবে, যারা চিরকাল শিল্প বিরোধিতা করে এসছে তারা হঠাৎ করে শিল্পের দিকে মনোযোগী হয়ে পড়লো। আর মমতা ব্যানার্জি তিনি বললেন যে না, অনিচ্ছুক লোকেদের জমি জোর করে সরকার কেড়ে নিয়ে শিল্পপতিদের দিতে পারে না, এটা সরকারের কাজ নয়। দ্বন্দ্ববাদ্য দ্বন্দ্ববাদাতে আলটিমেটলি শেষে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেই মান্যতা দিল রাজ্যের মানুষ। 34 বছরের বামফ্রন্ট সরকার তারা কিন্তু সরে গেল এই একটাই কারণে, কারণ জমি অধিগ্রহণের ভ্রান্ত নীতি। কারণ মানুষ ভাবতে শুরু করেছিল এবং বিশ্বাস করতে শুরু করেছিল এই সরকারটা যদি থাকে তাহলে গ্রামের মানুষের জমি তারা কেড়ে নিয়ে টাটা, বিড়লা, আদানি, আম্বানি এদেরকে সব দিয়ে দেবে। এরকম একটা ভাবনা তৈরি হলো, এরকম একটা ন্যারেটিভ তৈরি করতে সমর্থন হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় থেকে ঝুঁকে পড়লো। এরকমই একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে আজকের দিনে। আজকের অনুষ্ঠানটা খুব বেশি বড় করব না, ছোট্ট অনুষ্ঠান করব। তার আগে বলি, গতকাল আমাদের একটি ভুল হয়ে গিয়েছে। আমরা একই সাথে সকাল এবং রাতের অনুষ্ঠানটা দিয়ে ফেলেছি। আসলে টেলিকাস্টিং এর যে টাইমার দেওয়া থাকে, সেই টাইমার দিতে আমাদের একটু ভুল হয়েছে। আমরা মার্জনা প্রার্থী, আমরা সতর্ক থাকবো নিশ্চয়ই ব্যাপারে। আর আপনাদেরকে একটু বলি যে আমাদের যে চ্যানেলে আমরা বিজ্ঞাপন দেখাতে শুরু করেছি, আপনারা যদি আমাদেরকে কিছু বিজ্ঞাপন দিয়ে সহায়তা করেন, অথবা আমাদেরকে যদি মান্থলি 100 টাকা সাবস্ক্রিপশন করেও আপনারা যদি দিয়ে সহায়তা করেন, তাহলে আমরা উপকৃত হই। এই যে পাশে যে বিজ্ঞাপনটি দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞাপনটি দিতে 500 টাকা খরচ হয় প্রতি মাসে। এভাবে আপনারা আমাদের পাশে থাকতে পারেন, অথবা সরাসরি 9830075869 নিচে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন, ওই নাম্বারটিতে ইউপিআই করে দিতে পারেন, গুগল পে, ফোনপে, অথবা এই নাম্বারে ফোন করে আমাদের কাছ থেকে আমাদের ব্যাংকের ডিটেলসটা নিয়ে নিতে পারেন। যারা আমাদের পাশে এসে দাঁড়াচ্ছেন, আমরা বলছি 100 টাকা, কিন্তু বহু মানুষ আছেন যারা অনেক বেশি গুণ টাকা আমাদের দিয়ে সাহায্য করছেন। এই সাহায্যটা 100 টাকা করে যে সাহায্য আপনারা করছেন, এই সাবস্ক্রিপশনটা আপনারা বজায় রাখুন, যাতে আমরা আমাদের চ্যানেলটা নিত্যদিন প্রতিদিন আপনাদের সামনে নিয়ে আসতে পারি। যে কথা বলছিলাম, রাজনীতিতে ন্যারেটিভ। রাজনীতিতে ন্যারেটিভ এমন একটা বিষয়, যে দল ন্যারেটিভ সেট করতে পারে সেই দল কিন্তু অপ্রতিরোধ্য হয়ে ওঠে। আমরা দেখেছি এর আগে, বহু ক্ষেত্রেই দেখেছি। এবার যেটা দেখলাম সেটা হচ্ছে যে রাম মন্দির।
রাম মন্দিরকে একদম সেন্টার স্টেজে নিয়ে আসা হয়েছে। অর্থাৎ সবকিছুর মাঝখানে কিন্তু রাম মন্দিরটাকে ইস্যু করে তোলা হচ্ছে। আর এই ন্যারেটিভ সেট করার ব্যাপারে মিডিয়ার তো ঝুঁটি নেই, মিডিয়াই পারে এগুলো। কারণ টেলিভিশন মিডিয়া নিত্য নতুন ন্যারেটিভ তৈরি করে। এর আগে আপনারা দেখেছেন পুলওয়ামা ন্যারেটিভ তারা তৈরি করেছিল, পুলওয়ামায় দেশের সৈনিক মারা গেছে, পুরো ক্রেডিটটা নরেন্দ্র মোদী সাহেব নিয়ে গেলেন সেনাদের ছবিকে পেছনে রেখে। এরকম বিভিন্ন সময় বিভিন্ন ন্যারেটিভ বিজেপি তৈরি করে এবং বিজেপি তৈরি করা ন্যারেটিভে সমস্ত বিরোধী দল পা দেয়। কারণ মিডিয়া সারাক্ষণ তার একই প্রোপাগান্ডা চালাতে থাকে। এই মিডিয়ার প্রোপাগান্ডার মানে ফাঁদে পা দেওয়া বিরোধীরা যতদিন না ন্যারেটিভ ছেড়ে বিজেপির তৈরি ন্যারেটিভ ছেড়ে বেরোতে আসবে এবং নিজেরা ন্যারেটিভ তৈরি করতে পারবে, ততদিন কিন্তু এই দেশের পরিত্রাণ নেই নেই। আমরা আসছি ছোট্ট একটা বিরতির পর। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী। সুন্দরিনী 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 সুন্দরিনী। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক বটতলা 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 90077789। ফিরে এলাম বিরতির পর। নরেন্দ্র মোদীর ন্যারেটিভের কথা পরে বলবো, আগে বলবো মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি ন্যারেটিভ। মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি ন্যারেটিভ কি? এই যে বাজেট পেশ হলো, এই বাজেটে পশ্চিমবঙ্গ সরকার কয়েকটা ঘোষণা করেছেন জনমুখী প্রকল্প। যেমন তারা বলছেন যে লক্ষ্মীর ভান্ডার যারা 500 টাকা পেতেন তারা 1000 টাকা পাবেন, 5 লক্ষ কর্মসংস্থান তৈরি তারা চেষ্টা করবেন, এমনটা বলেছেন। আর এটাও বলেছেন যে 4% হারে মহার্ঘ ভাতা দেবেন। এই ঘোষণার পরেই, অর্থাৎ এই মানে বিষয়টা সামনে আসার পর এটা ন্যারেটিভ তৈরি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। হু হু করে শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তী, মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী এরা ক্রমাগত এই ব্যাপারে বাইট দিয়ে যেতে চায়, মানে টেলিভিশনে বক্তব্য রাখতে শুরু করলেন। সে বিষোদাগার করে হোক, প্রশংসা করে হোক, বক্তব্য রাখছেন, অর্থাৎ ইস্যুটাকে জিয়ে রাখছেন। এই লক্ষ্মীর ভান্ডার যে 500 টাকা থেকে 1000 টাকা করা হয়েছে, আর 1000 টাকা থেকে যে 1200 টাকা করা হয়েছে, এটা যতটা না মমতা বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন তার চেয়ে অনেক বেশি প্রচার করে দিয়েছেন এই শুভেন্দু অধিকারী, সুজন চক্রবর্তীরা। হ্যাঁ, এইভাবেই কেউ বলছেন ভিক্ষার দান বাড়লো, কেউ বলছেন 500 টাকা রসুন আর বাড়লো 500 টাকা লক্ষ্মীর ভান্ডার, কিন্তু এটা কেউ বলছেন না যে গ্যাসের দাম এখন 1000 টাকার কাছাকাছি। অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় যেটা সেট করে দিচ্ছেন সেটা নিয়েই বিরোধীরা সারাক্ষণ ব্যস্ত আছে, সারাক্ষণ। এবং এতে নেগেটিভ প্রচার হোক বা পজিটিভ প্রচার হোক, প্রচারটা আলটিমেটলি কিন্তু সেই প্রকল্পটারই হয়ে যাচ্ছে। এটা কিন্তু বাস্তব সত্য। এই যে 4% মহার্ঘ ভাতা মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন পর ঘোষণা করলেন, এই 4% মহার্ঘ ভাতা একদল খুশি, একদল খুব খুশি, একদল একেবারেই খুশি নন, এরকম আছে। বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করছেন। মন্তব্য করা মানে সেটি চর্চার মধ্যে রয়েছে। এই রকম চর্চার মধ্যেই নরেন্দ্র মোদী থাকেন। কখনো তিনি সমুদ্র তটে গিয়ে প্লাস্টিকের বোতল কুড়ন, কখনো তিনি রাস্তায় ঝাড়ু দেন, কখনো ফাঁকা ট্যানেলে হাত নেড়ে কাকে উদ্দেশ্য করে হাত নাড়েন জানি না, কখনো তিনি এয়ারপ্লেন থেকে নেমে ফাঁকা মাঠে হাত নাড়িয়ে হাসছেন, জানি না কাকে দেখে, সম্ভবত ক্যামেরাকে দেখেই করেন। আসলে নরেন্দ্র মোদী খুব ক্যামেরা প্রিয় মানুষ। শুধু নরেন্দ্র মোদী ক্যামেরা প্রিয় না, এই ক্যামেরা প্রিয়তার পেছনে, ক্যামেরার প্রতি প্রেমের পেছনে ন্যারেটিভ তৈরি করার বা সৃষ্টি করার একটা অত্যন্ত সুকৌশল পরিকল্পনা নরেন্দ্র মোদী চালান। অর্থাৎ তিনি ধরুন এই যে তিনি গুহায় গিয়ে গেরুয়া বসন পরে ধ্যান করলেন, অথবা গঙ্গায় গিয়ে স্নান করলেন, এগুলো তো প্রধানমন্ত্রীর কাজ নয়, এগুলো ব্যক্তিগত ধর্মাচরণ, তো ব্যক্তিগত বিষয়, তিনি সেটাই প্রকাশ্যে করছেন। এই প্রকাশ্যে করাতে, অর্থাৎ তিনি যে হিন্দুদের মাসিহা, এটা তিনি কিন্তু একটা ন্যারেটিভ সেট করতে পেরেছেন। মানে সব হিন্দুদের মধ্যে না হলেও মোটামুটি 30-35% হিন্দু মনে করেন নরেন্দ্র মোদীই মাসিহা, বাকিরা কেউ করেন কেউ করেন না, কিন্তু নরেন্দ্র মোদী যে হিন্দুত্ব বাঁচানোর একমাত্র লোক, এটা কিন্তু নরেন্দ্র মোদী প্রমাণ করে দিয়েছেন। এবং হিন্দুত্ব খাতরে মে হ্যায়, অর্থাৎ হিন্দুত্ব বিপদের মধ্যে আছে, এই ন্যারেটিভটা কিন্তু সুকৌশলে তিনি সেট করেছেন। কিরকম ভাবে? দেশে 20% মুসলমান, 20 বা 22% হবেন, এই 20% মুসলমান 80% হিন্দুর ওপর নাকি বিপজ্জনক।
যেটা বাস্তবত সম্ভব না। যদি 50-50% হতো তাও মেনে নিতাম, কিন্তু এদেশের মুসলিমরা যতটা সহিষ্ণু, যতটা সহনশীল, পৃথিবীতে আর কোনো জায়গার মুসলিম এতটা সহনশীল নন, এটা বাস্তব সত্য। তারপরেও মুসলিম জুজু দেখিয়ে নরেন্দ্র মোদী একের পর এক ভোট জিতে যাচ্ছে, একদম মুসলিম জুজু দেখিয়ে। আর এই ন্যারেটিভটা তৈরি করেছেন তিনি, কখনো গেরুয়া বসন পড়ে, কখনো তিনি গঙ্গাতে ডুব দিয়ে, কখনো তিনি মন্দিরে পুজো করে। এখন যেমন ন্যারেটিভ তৈরি হয়েছে রাম মন্দির, রাম মন্দির ন্যারেটিভ, রাম মন্দির কারোর পছন্দ হোক না হোক, কেউ যদি চেয়ে থাকেন রাম মন্দিরের বদলে হসপিটাল হলে ভালো হতো, ইউনিভার্সিটি হলে ভালো হতো, তারাও কিন্তু রাম মন্দির নিয়েই চর্চা করছে। অর্থাৎ আপনি শয়নে স্বপনে জাগরণে রাম মন্দিরের ভূত দেখছে বিরোধীরা। আর এখান থেকেই রাম মন্দির আরো বেশি প্রচার পাচ্ছে, যদিও এই প্রচারটা থেমে গিয়েছে। আপাতত রাম মন্দির ইস্যুটা প্রায় ঠান্ডা ঘরে চলে গিয়েছে। তাই নরেন্দ্র মোদী নতুন একটা ন্যারেটিভ তৈরি করলেন। একদম লোকসভার ভেতরে দাঁড়িয়ে তিনি বললেন, এবার বিজেপির এনডিএ জোট, বিজেপি 370 আর এনডিএ জোট 400 আসন পেয়ে আসবে। একদম নজিরবিহীন ঘটনা। লোকসভার উভয় কক্ষ, রাজ্যসভা বলুন বা লোকসভা বলুন, সংসদের উভয় কক্ষ ভোট প্রচারের জায়গা নয়। নরেন্দ্র মোদী সমস্ত নিয়ম কানুন ভেঙে সেখানেই প্রচার করতে শুরু করলেন যে এবার এনডিএ 400 ক্ষমতা নিয়ে আসছে। সঙ্গে সঙ্গে টিভি চ্যানেলগুলো উঠে পড়ে লেগে গেল এইটা নিয়ে আলোচনা করতে। মানে ঘন্টার পর ঘন্টা ডিবেট হচ্ছে, ব্রেকিং নিউজ আসছে, সারাক্ষণ আপনার মাথায় ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিজেপি 400 আসছে। আসলে ঘটনা তো তা নয়। বিজেপি 200 আসন পার করছে না, এটা বিজেপি নিজস্ব রিপোর্ট, 212 আসন। তারপরেও তারা একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছে আপকি বার 400 পার। এই যে বারবার হ্যামারিং করা হচ্ছে, বারবার আপনাকে দেখানো হচ্ছে, বারবার আপনাকে বলা হচ্ছে, তাই আপনিও ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবেন যে না, এবার বোধহয় আপকি বার 400 পারই হয়ে যাবে। আদতে ঘটনা তা নয়, ভোটের রেজাল্ট আসলে দেখতে পাবেন। কিন্তু এই ন্যারেটিভ তৈরি করে দেওয়া হচ্ছে। বিজেপি এই ন্যারেটিভ তৈরিতে আমি বলতে পারি নোবেল পাওয়ার যোগ্য। তারা একটা করে ন্যারেটিভ তৈরি করছেন, বিরোধীরা সেই ফাঁদে পা দিচ্ছেন, সেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেটা নিয়ে টিভি শো হচ্ছে, সেটা নিয়ে খবরের কাগজ লিখছে। আর তাতে কি হচ্ছে, আমরা প্রভাবিত হচ্ছি। আমাদের মতন সাধারণ যারা পাঠক দর্শক, আমরা প্রভাবিত হচ্ছি। নেগেটিভ প্রচারটা একটা প্রচার, এটা মনে রাখতে হবে। তাই বারবার এই আপকি বার 400 বার বলতে বলতে এটা কিন্তু একটা প্রচারের মাত্রা অন্য জায়গায় নিয়ে যাচ্ছে। তাহলে বলবেন যে পশ্চিমবাংলায় আপকি বার 200 পার কেন বলেও তারা প্রচারটা পেলেন না? আপকি বার 200 পার বলে 77টা পেয়েছিলেন। যদি এই স্লোগানটা তারা না দিতেন তাহলে বিজেপি 30-এর ঘরেই আটকে থাকতো, এটা নিশ্চিত জানুন। কারণ পশ্চিমবাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, তারাই প্রোপাগান্ডা বা এই ন্যারেটিভ সেট করার যেই করুক না কেন, তারা কি সেটা নিয়ে দুবার ভাবে, বন্ধু বান্ধব মহলে আলোচনা করে, মানে একটা সিদ্ধান্ত নিতে জানে। এটা গো বলায় না যে নেতা বলে দিল সূর্য পশ্চিম দিকে উঠেছে, সবাই চললো সূর্য পশ্চিম দিকে উঠেছে বলতে। নেতা বলে দিল জল উঁচু, সবাই বলল জল উঁচু। এটা গো বলায় না। এখানে নেতা কেন্দ্রিক রাজনীতি নয়। এইখানে পশ্চিমবঙ্গটা যতই তৃণমূলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানে একম মব দ্বিতীয়ম হন, তাহলেও বলবো এখানে তৃণমূল কর্মীরাও কিন্তু যুক্তি বুদ্ধি দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়েরও সমালোচনা করেন। সোশ্যাল মিডিয়া খুললে দেখা যায় কখনো কখনো। সেটা দল বৈধ তকমা দেওয়া হতে পারে, কিন্তু তাহলেও কিছু মানুষ কিন্তু করেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের কর্মীরাও, যাদের দলে একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট বলা হয়, সেই দলেও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা হয় তৃণমূল কর্মীদের দ্বারা। অর্থাৎ পশ্চিমবাংলার মানুষ কতটা রাজনৈতিক সচেতন হলে তিনি যে রাজনৈতিক দল করছেন সেই রাজনৈতিক দলের নেত্রীরই সমালোচনা করছেন। বামফ্রন্টের সময় এসব কল্পনাও করা যেত না। বামফ্রন্টের সময় কখনো বামফ্রন্টের বিরোধিতা করে কেউ পার পায়নি। বিরোধীরা তো পায়নি, তাদের নিজেদের দলের লোকেরাও পায়নি। সিপিএম এর বহু নেতাকে সমালোচনা করার জন্য সাসপেন্ড করা হয়েছে, শোকজ করা হয়েছে, দল থেকে তাড়ানো হয়েছে। এই যে রেজিমেন্টের দলগুলো, এরা নিজেদের সমালোচনা সহ্য করতে পারে না, সে অন্য লোক করুক বা নিজের দলের লোকেরই করুক। এই যে ধরুন নীতিন গাডকারি ঠাড়ে ঠোড়ে সমস্ত ভাবে বুঝিয়ে দিচ্ছেন যে নরেন্দ্র মোদী একজন অপদার্থ প্রধানমন্ত্রী। সুব্রমণিয়াম স্বামী বারবার তার কথায় উঠে আসছে। আপনারা কি ভাবছেন এই সুব্রমণিয়াম স্বামী বা নীতিন গাডকারি এদের ভবিষ্যৎ খুব উজ্জ্বল? না, এরা নিশ্চিহ্ন হয়ে যাবে যদি নরেন্দ্র মোদী আরেকবার ক্ষমতায় আসেন। বহু নেতা নিশ্চিহ্ন হয়ে গেছেন। লালকৃষ্ণ আদবানি
যশবন্ত সিনহা, এরকম বহু নেতা নিশ্চিহ্ন হয়ে গেছেন, এরাও নিশ্চিহ্ন হয়ে যাবেন অচিরেই। দেখে নেবেন, মিলিয়ে নেবেন। তাই ন্যারেটিভ সেট করার ক্ষেত্রে নরেন্দ্র মোদী এবং তার দল এর সত্যিই জুড়িনি। আর বিরোধীদেরও বলিহারি, তারাও বিজেপি যা ন্যারেটিভ সেট করে দিচ্ছে সেই ফাঁদে পা দিয়ে সেটা নিয়েই সারাক্ষণ চর্চা করে যাচ্ছে, সেটা নিয়েই কথা বলে যাচ্ছে। এর আগে হিন্দু মুসলিম নিয়ে দেখেছেন টিভিতে সারাক্ষণ ডিবেট চলেছে, তার আগে দেখেছেন পাকিস্তানকে আক্রমণ করা নিয়ে, মাঝখানে চীনা পণ্য বয়কট করা নিয়ে, এসব অনেক ন্যারেটিভ তারা তৈরি করে এবং তারপরে বিরোধীরা সেই নিয়ে ব্যস্ত থাকে। পেট্রোল ডিজেল গ্যাসের দাম নিয়ে কেউ কথা বলে না, দেশের বেকারত্ব নিয়ে কথা বলে না, মূল্য বৃদ্ধি নিয়ে কথা বলে না, কারণ বিরোধীরা সেই ফাঁদে পা দিয়ে ফেলছে। এই মুহূর্তে যেমন আপকি বার 400 পার, আরে বিরোধীরা তো বলতে পারেন যে ঠিক আছে 400 পার হবেন আপনি, খুব ভালো কথা, তার আগে তেলের দামটা কমান তো, গ্যাসের দামটা কমান তো। রাজস্থানে তো বলেছিলেন 450 টাকায় গ্যাস দেবেন, আগে সারা ভারতবাসীকে 450 টাকায় গ্যাস দিন তো। এ কথা বিরোধীরা বলে না, কারণ এই কারণেই বলে না, তাদের হয় সেই ন্যারেটিভের কাউন্টার করার কোনো ভাষা নেই, অথবা তারা ইচ্ছাকৃতভাবে বিজেপির তৈরি ফাঁদে পা দিয়ে ফেলছে। আপনার কি মনে হয় কমেন্ট করে জানান। আজ এই পর্যন্ত, দেখা হবে আগামীকাল। সুপ্রিয় চন্দ্র আসছেন আমাদের চ্যানেলে, আপনাদের সাথে কথা বলবেন, আমার সাথে কথা বলবেন। আপনারা সেই ভিডিও আগামীকাল সকাল 9টায় দেখতে পাবেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।